হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘে ভাষণ দেওয়া, আমেরিকা সফর, কিভাবে একেবারে ভারত ঠান্ডা হয়ে গেল, কিভাবে আমাদের পার্বত্য চট্টগ্রাম ঠান্ডা হয়ে গেল, আর মোদির তো গদি নিয়েই টানাটানি, এই জিনিসটা নিয়ে আজকে আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। 5ই আগস্টের পর ইন্ডিয়াকে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ সরাসরি বয়কট করা শুরু করছে। 7 সিস্টার নিয়ে কথা বলতেছে, তারা কিন্তু অনেক আতঙ্কে আছে। ইন্ডিয়ার যে বিভিন্ন মন্ত্রী, এমপি এবং বিভিন্ন লেভেলের যারা নেতাকর্মী আছে, তারা কিন্তু বাংলাদেশ নিয়ে খুবই শঙ্কিত, তারা কিন্তু ভয়ের মধ্যে আছে। কারণ বাংলাদেশে আগে যখন শেখ হাসিনা ছিল তখন কিন্তু ভারত সেফ ছিল। ভারতের সবচেয়ে বড় বর্ডার এরিয়া হচ্ছে বাংলাদেশ, আর সেই বর্ডার এরিয়া থাকার কারণে বাংলাদেশ নিয়ে কিন্তু ভারতের সবচেয়ে ভয়। আপনাদের মনে হইতে পারে যারা ভারতীয় আছেন, বাংলাদেশ একটা ছোট দেশ, কিন্তু বাংলাদেশ এই ছোট দেশটাই যে কত পাওয়ারফুল এই জিনিসটা ভারতীয় যারা নেতাকর্মী আছে এবং ভারতের যারা মাথা পর্যায়ের লোক আছে তারা জানে। তার জন্যই তো বাংলাদেশ নিয়ে তাদের এত ভাবতে হয় এবং বাংলাদেশ নিয়ে তারা অনেক উত্তেজিত। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস আসার পরেই যখন হুমকি দিছে ভারতের বিরুদ্ধে, বলছে যে তোমরা যদি উত্তেজনা চড়াও তাহলে তোমাদের 7 সিস্টার সহ ভারতের অনেকগুলো প্রদেশ স্বাধীন হয়ে যাইতে পারে, ইভেন মিয়ানমারেও এই আঘাতটা পড়তে পারে। কারণ হচ্ছে বাংলাদেশের সাথে ভারতের বিরোধী হওয়া মানে পাকিস্তান বাংলাদেশের সাথে সুন্দর একটা সম্পর্ক তৈরি করা, আর অলরেডি তো আমেরিকা বাংলাদেশের সাথে একটা সুন্দর সম্পর্ক আছেই। সেই সুন্দর সম্পর্ক যে আছে এটা কিন্তু ভারতের যারা নেতাকর্মী, মোদি সরকার কিন্তু ভালোভাবে উপলব্ধি করতে পারছে। জো বাইডেন বলছে বাংলাদেশকে সে সম্পূর্ণরূপে সাপোর্ট করবে, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বকে সে সাধুবাদ জানিয়েছে। সেই জায়গা থেকে কিন্তু ভারত একেবারে চুপ মেরে গেছে। যে আগে বন্যায় পানি ছেড়ে দিত, আগে হচ্ছে যে আমাদের দেশে বিভিন্ন রকম রয়ের মাধ্যমে উত্তেজনা চড়ানোর চেষ্টা করত, এই জিনিসটা কিন্তু একেবারে বন্ধ হয়ে গেছে। এবং পার্বত্য চট্টগ্রামে কিন্তু ভারতের ত্রিপুরা এবং মিজোরামের যে বর্ডার আছে, এইখানকার নেতারা কিন্তু বাংলাদেশকে দ্বিখণ্ডিত করার জন্য কিন্তু তারা বিভিন্ন রকম বক্তৃতা দিচ্ছে। সেই বক্তৃতাও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতিসংঘের ভাষণ এবং জো বাইডেনের সাথে মিটিং সহ বিশ্বের নেতাকর্মীদের মধ্যমণিই ছিল এবারের জাতিসংঘের অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূস। কারণ এরকম নোবেল লরিয়েট একজন জ্ঞানী মানুষকে বিশ্ব নেতাকর্মীরা পেয়ে তারা কিন্তু অনেক গর্বিত। এটা কিন্তু আপনারা বিভিন্ন ছবি, বিভিন্ন ভিডিও এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তৃতা, তারপর বিল ক্লিন্টনের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে একটা মঞ্চের মধ্যে বক্তৃতা হয়েছে, সেগুলো দেখেই কিন্তু ভারতীয় যারা মানুষ আছে তারা কিন্তু ভালোভাবে বুঝতে পারছে যে বাংলাদেশে বর্তমানে যে রাষ্ট্রপ্রধান আছে তিনি কিন্তু বাঘের মতো, এবং তিনি যদি থাবা দেয় এই ছোট বাংলাদেশটাও কিন্তু ভারতকে দ্বিখণ্ডিত করে ফেলতে পারে। কারণ হচ্ছে আমেরিকার ফুল সাপোর্ট আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের উপর এবং বাংলাদেশের তরুণ প্রজন্মের উপর। সো সেই সাপোর্ট দেখে কিন্তু, এবং জাতিসংঘে যখন সুদূর প্রসারী প্রায় 36 মিনিটের উপরে ভাষণ দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, সেই ভাষণ কিন্তু ছিল সম্পূর্ণরূপে বাংলায়। ডক্টর মোহাম্মদ ইউনূস সে কিন্তু ইংরেজিতে খুবই দক্ষ, আপনারা কিন্তু এর আগে যে বক্তৃতাগুলোতে দেখেছেন সেইগুলো থেকে কিন্তু বুঝতে পারছেন। কিন্তু তারপরেও সে বাংলায় ভাষণ দিল কেন? সে আসলে এই বাংলা ভাষাটাকে অন্য একটা পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। কারো যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতিসংঘের ভাষণ শুনতে হয় তাহলে কিন্তু ট্রান্সলেট করে শুনতে হবে। এই বিষয়গুলোর জন্যই কিন্তু তিনি বাংলায় ভাষণ দিয়েছে, এবং তার ভাষণটা ছিল মানে একেবারে ক্লিয়ার, সুস্পষ্ট, এবং বিশ্বের তরুণ প্রজন্ম সহ কিভাবে বিশ্বকে দরিদ্রমুক্ত করা যায়, জলবায়ুতে কিভাবে জাতিসংঘের অবদান রাখা উচিত, সেই জিনিসগুলো বোঝানোর চেষ্টা করেছে। জলবায়ু নিয়ে তিনি কথা বলার কারণ একটাই, যে বাংলাদেশে যে ভারত হুট করেই পানি ছেড়ে দেয় সেই বিষয়গুলোও কিন্তু তিনি তুলে ধরেছে। মিয়ানমার থেকে যে আসা রোহিঙ্গারা আছে সেই রোহিঙ্গাদেরকে নিয়েও কথা বলেছে। সো ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণটা ছিল অসাধারণ। সেই ভাষণ শুনেই কিন্তু ভারত একেবারে ঠান্ডা হয়ে গেছে, এবং জো বাইডেনের সাথে যে মিটিংটা ছিল এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে একটা অবিস্মরণীয় মিটিং। এটাকে বলা হয় বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ঘনিষ্ঠতম একটা বৈঠক, কারণ আমেরিকার প্রেসিডেন্টের সাথে বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধানের বৈঠক এর আগে এত সুন্দরভাবে হয় নাই, আর হইলেও প্রায় 30-40 বছর আগে হয়েছে। সো এই জায়গা থেকে বলাই যায় যে যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ সাপোর্ট বাংলাদেশের প্রতি। বাংলাদেশে সুন্দর একটা দিন আসতেছে, যে দিনটার জন্য আমরা এতদিন অপেক্ষায় ছিলাম। সেই দিনটা কি? সেই দিনটা হচ্ছে ভারতের হস্তক্ষেপ থেকে আমরা মুক্তি পাচ্ছি এবং
যুক্তরাষ্ট্রের ফুল সাপোর্ট পাচ্ছি। আপনারা এখন অনেক আওয়ামী লীগের লোকরা বলতেছে বাংলাদেশ এখন যুক্তরাষ্ট্রের বেল্টে চলে যাচ্ছে। বাংলাদেশ যদি যুক্তরাষ্ট্রের বেল্টে যায় তাহলে কিন্তু এটা বাংলাদেশের জন্য খারাপ কিছু না। বাংলাদেশ যদি চায়নার বেল্টে থাকে এটা কিন্তু বাংলাদেশের জন্য খারাপ কিছু না। বাংলাদেশ যে কোনো বেল্টের সাথে অ্যাড হইতে পারবে, কিন্তু বাংলাদেশ ইন্ডিয়ার বেল্টের সাথে যদি যুক্ত হয় শেখ হাসিনা সরকারের মতো, তাহলে বাংলাদেশের মানুষের প্রশ্ন থেকে যাবে। বাংলাদেশের যে কোনো সরকার যে কোনো বেল্টের যে কোনো দেশের সাথে যুক্ত হতে পারে, সেই দেশগুলা কিন্তু পরস্পর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে। ভারতের মতো কিন্তু একপাক্ষিক শুধু বাংলাদেশ থেকে দেখা যায় যে সুযোগ নেওয়া, এই জিনিসটা কিন্তু অন্য দেশগুলা করে না। আপনারা যদি আমার সাথে একমত হয়ে থাকেন অবশ্যই আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানান এবং আপনাদের মতামত অবশ্যই জানাবেন, কারণ আপনাদের মতামতের উপর ভিত্তি করেই আমি চেষ্টা করি পরবর্তীতে ভিডিওটা তৈরি করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।